নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আরো বারো। আর শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, কলকাতা পুলিশ কমিশনারের বিজ্ঞপ্তি নিয়ে বিভ্রান্তি কাটল হাইকোর্টে। কেসি দাস থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত 144 ধারা থাকে। 6 মাস অন্তর এই বিজ্ঞপ্তি জারি হয়। আদালতে তাই জানান সরকারি আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায়। এবং এই থানা এলাকাগুলোয় অনেক পুজো রয়েছে, সেগুলোর কি হবে? পুলিশ যদি অনুমতি না দেয় তখন কোর্ট নির্দেশ দেবে। আদালতে এমনটাই জানিয়েছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। আপনাদের জানিয়ে রাখি, যেমনটা জানানো হয়েছে যে কেসি দাস থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত 144 ধারা জারি থাকে। 6 মাস অন্তর অন্তর এই বিজ্ঞপ্তি জারি করা হয়। কলকাতা পুলিশ কমিশনারের বিজ্ঞপ্তি নিয়ে বিভ্রান্তি কাটল হাইকোর্টে। কেসি দাস থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত 144 ধারা জারি থাকে এবং 6 মাস অন্তর এই বিজ্ঞপ্তি জারি হয়। আদালতে জানালেন সরকারি আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায়। তার পাশাপাশি আরো রাজর্ষি ভরদ্বাজ, বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ, তিনি যেমনটা বলেছেন যে এই থানাগুলোয় অনেক পুজো রয়েছে, সেগুলোর তবে কি হবে? পুলিশ যদি অনুমতি না দেয় তখন কোর্ট নির্দেশ দেবে। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। পীযূষ, যে বিজ্ঞপ্তি নিয়ে বিতর্ক শুরু হয়েছিল, সেই বিজ্ঞপ্তি সম্পর্কে এবার কি নির্দেশ? দেখো, কলকাতা হাইকোর্টে এই পুলিশ কমিশনারের বিজ্ঞপ্তি নিয়ে যে ধোঁয়াশা তা কিন্তু কাটলো। আইনজীবী পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, সরকারি আইনজীবী, যে কেসি দাস থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত এই যে 60 মিটার অঞ্চল, এই অঞ্চলটির জন্যই 144 ধারা এবং নতুন ন্যায় সংহিতা আইন অনুযায়ী 144-এর পরিবর্তে 163 ধারা জারি করা হয়েছে। প্রতি 6 মাস অন্তর অন্তরই এই বিজ্ঞপ্তি জারি করা হয় এবং এই বিজ্ঞপ্তি পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে এই এলাকাটি যেহেতু জনবহুল এলাকা, তাই এই এলাকাটি সম্পূর্ণভাবে হেয়ার স্ট্রিট, বউবাজার এবং হেডকোয়ার্টার ট্রাফিক গার্ডের অধীনে রয়েছে। তাই বিজ্ঞপ্তিতে এই 3টি থানার নাম উল্লেখ করা হয়েছে। যদিও বিচারপতি বলেন যে যেহেতু এই বিজ্ঞপ্তি নিয়ে এখনো পর্যন্ত কনফিউশন রয়েছে, তাই এই বিজ্ঞপ্তি প্রত্যাহার করা যায় কিনা সেই বিষয়ে ইনস্ট্রাকশন নিয়ে আসতে বলেছেন রাজ্যের আইনজীবীকে। এবং যদি না হয় তাহলে সেক্ষেত্রে ওই এলাকার পুজোগুলিও তো বন্ধ করে যাওয়া যাবে, বন্ধ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। মূলত বামফ্রন্টের একটি মিছিলের অনুমতিকে কেন্দ্র করেই এই মামলাটি দায়ের হয় এবং এই মামলায় তাদের মিছিলের অনুমতি দেওয়া হচ্ছে না এমনটাই দাবি করা হয়। যেহেতু বিচারপতি বলে দিয়েছেন যে ইতিমধ্যে এই মিছিলের অনুমতি দেওয়া হয় কিনা সেই বিষয়টি বিবেচনা করতে হবে কলকাতা পুলিশকে, এবং যদি তারা অনুমোদন দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে এই মামলার আর কোনো গুরুত্ব থাকবে না। যদি অনুমতি না দেন সেক্ষেত্রে আদালত সোমবার এই মামলার পরবর্তী শুনানি গ্রহণ করবে। তবে কলকাতা পুলিশ কমিশনারের বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকা বউবাজার, হেয়ার স্ট্রিট এবং ট্রাফিক গার্ড, হেডকোয়ার্টার ট্রাফিক গার্ডের উল্লেখ থাকায় তা নিয়ে কিন্তু বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। যদিও সরকারি আইনজীবীর পক্ষ থেকে গত নভেম্বর মাসের বিজ্ঞপ্তিকে দেখিয়ে পরিষ্কারভাবে দেখানো হয় যে ওই বিজ্ঞপ্তিতেও কিন্তু এইভাবেই উল্লেখ ছিল এবং সেই বিজ্ঞপ্তিকে কিন্তু আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জ জানায়নি। অর্থাৎ এটা পুলিশের রুটিন কাজ এবং সেই অনুযায়ী কিন্তু রুটিন কাজ অনুযায়ী কিন্তু এই বিজ্ঞপ্তি প্রতি 6 মাস বা অন্তর অন্তর জারি করা হয় এবং সেই একই ভাষায় উল্লেখ করা হয় সেই বিজ্ঞপ্তিতে। একদমই। আপাতত সঙ্গে থাকো তুমি পীযূষদা। আপনাদের জানিয়ে রাখি, কলকাতা পুলিশ কমিশনারের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু এবার বিভ্রান্তি কাটল হাইকোর্টে। তার পাশাপাশি যে খবরের দিকে নজর রাখবো, প্রাক্তন পুলিশ আধিকারিক পঙ্কজ দত্ত পেলেন না রক্ষা কবচ। কলকাতা হাইকোর্ট রক্ষা কবচ দিল না পঙ্কজ দত্তকে। মামলার পূর্ণাঙ্গ শুনানি না করে রক্ষা কবচ নয় এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে, জানিয়ে দিলেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। আমরা আবারও আসবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। পীযূষদা, এ বিষয়ে আদালতের পক্ষ থেকে আজ কি বলা হয়েছে ঠিক? দেখো, কলকাতা হাইকোর্টে মামলা দায়েরের নিয়ম অনুযায়ী যদি কোনো ব্যক্তির বক্তব্যকে
উল্লেখ করে যদি সেই মামলা দায়ের করা হয়, তাহলে সেই ব্যক্তি যদি কোনো অন্য ভাষায় যদি তার বক্তব্য পেশ করেন বা কারুর কোনো উক্তিকে কেন্দ্র করে মামলা দায়ের হয়, সেক্ষেত্রে সেই ব্যক্তির উক্তি বা বক্তব্যকে ইংরেজিতে তর্জমা করে তা কিন্তু মামলার সঙ্গে অ্যানেক্সার করে জমা দিতে হয়। এক্ষেত্রে পঙ্কজ দত্তের বিরুদ্ধে যে এফআইআর দায়ের করা হয়েছে, তার সেই এফআইআর কে খারিজ এবং পাশাপাশি তার বিরুদ্ধে যাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা না হয়, সেই আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পুলিশ আধিকারিক পঙ্কজ দত্ত। কিন্তু তার আবেদনের কপিতে সেই তর্জমা ইংরেজিতে না থাকায় সেই ট্রান্সলেট কপি বিচারপতি চেয়ে পাঠান, এবং তখনই পঙ্কজ দত্তের আইনজীবীর পক্ষ থেকে বলা হয় যে এই মুহূর্তে সেই ইংরেজি তর্জমা করা কপিটি তাদের কাছে নেই। তখনই বিচারপতি জানিয়ে দেন যে সুতরাং এই কপি না পাওয়া পর্যন্ত তার পক্ষে শুনানি সম্ভব নয়। বারবার আবেদন জানাতে থাকেন পঙ্কজ দত্তের আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় যে তাকে রক্ষা কবচ দেওয়া হোক, কিন্তু বিচারপতি পরিষ্কার জানিয়ে দিয়েছেন ইংরেজি তর্জমা কপি না পাওয়া পর্যন্ত শুনানি করা সম্ভব নয়, এবং পূর্ণাঙ্গ শুনানি না হওয়া পর্যন্ত রক্ষা কবচ সংক্রান্ত কোনো অন্তর্বর্তীকালীন নির্দেশ আদালত জারি করতে পারে না। আগামী বৃহস্পতিবারের মধ্যে সেই ইংরেজি তর্জমা কপি জমা দিতে হবে, তারপরেই আদালত এই মামলার শুনানি গ্রহণ করতে পারবেন বলে জানিয়ে দিলেন বিচারপতি রাজেশ্বরী ভরদ্বাজ। ফলে যেহেতু তিনি এখনো পর্যন্ত কোনো অন্তর্বর্তীকালীন রক্ষা কবচ পেলেন না বা নির্দেশ পেলেন না, ফলে পুলিশের পক্ষ থেকে তাকে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা বা কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা এখনো পর্যন্ত কোনো বাধা রইল না। একদমই। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। আর এবার নজর রাখবো যে খবরের দিকে। সপ্তম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ। স্কুল চলাকালীনই এই শ্লীলতাহানির অভিযোগ সামনে এসেছে শিক্ষকের বিরুদ্ধে। স্কুলের গেট আটকে বিক্ষোভ দেখান অভিভাবকরা। হুঁশিয়ারি, শিক্ষক গ্রেপ্তার না হওয়া পর্যন্ত চলবে এই বিক্ষোভ, এমনটাই হুঁশিয়ারি দেওয়া হচ্ছে অভিভাবকদের পক্ষ থেকে। স্কুল চলাকালীন এই শ্লীলতাহানির অভিযোগ এক শিক্ষকের বিরুদ্ধে, এবং সেই শিক্ষককে যতক্ষণ না পর্যন্ত গ্রেপ্তার না করা হবে ততক্ষণ পর্যন্ত চলবে এই বিক্ষোভ। হুঁশিয়ারি অভিভাবকদের। কথা বলবো এ নিয়ে, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবেশ চক্রবর্তী। দেবেশ, ঠিক কি অভিযোগ করা হচ্ছে এবং অভিভাবকরা তারাই বা কি বলছেন? হুগলি বলাগড় মিলনগড় যতীন্দ্রনাথ মোহন উচ্চ বিদ্যালয়ে আজ স্কুল খুলতেই অভিভাবকরা গেটের সামনে এসে বিক্ষোভ শুরু করে। যেটা জানা গেছে অভিভাবকদের থেকে যে কালকে স্কুল যখন চলছিল সেই সময় সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানি করে এই স্কুলেরই এক শিক্ষক। তার শিক্ষকের নাম হচ্ছে বিশ্বজিৎ বারুই, এবং তিনি সেই কাজ করে সেখান থেকে বেরিয়ে চলে যান। পরে অভিভাবকরা জানতে পারে এবং ততক্ষণে স্কুল বন্ধ হয়ে যায়। আজ সকালবেলা স্কুল খুলতেই অভিভাবকরা গেটের সামনে এসে বিক্ষোভ করে, এবং যতক্ষণ এই সমস্যার সমাধান না হবে, যতক্ষণ এই শিক্ষককে গ্রেপ্তার করা না হবে, ততক্ষণ তারা এই আন্দোলন চলবে। এখনো আন্দোলন চলছে। অভিভাবকরা এবং সমস্ত স্কুল ক্লাস বন্ধ, এবং অভিভাবকরা পুরো স্কুলকে ঘিরে রেখেছে, এবং ঘটনাস্থলে বলাঘাট থানার পুলিশ এসছে। স্বর্ণালী, এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে কি বলা হচ্ছে দেবেশ? স্কুল কর্তৃপক্ষ থেকে জানিয়েছে, আমরা প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন একটা অভিযোগ আমাদের কাছে জমা পড়েছে, আমরা ম্যানেজিং কমিটির সঙ্গে কথা বলবো, মিটিং করব, তারপরে যা ব্যবস্থা নেওয়ার ওই শিক্ষকের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। স্বর্ণালী, সেই অভিভাবকদের পক্ষ থেকে কি এখনো পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়েছে দেবেশ? হ্যাঁ, যেটা আমরা জানতে পেরেছি যে ছাত্রীর সঙ্গে এই ঘটনা ঘটেছে তার বাবা লিখিত অভিযোগ করেছে থানাতে। সে বিষয়ে সেই শিক্ষকের কোনো প্রতিক্রিয়া মিলেছে এখনো পর্যন্ত? তিনি কি বলছেন? শিক্ষক স্কুলে আসেননি। আমরা শিক্ষকের সঙ্গে যোগাযোগ চেষ্টা করেছিলাম, কিন্তু শিক্ষক ফোন ধরেননি এবং শিক্ষক এই স্কুলে আসেননি। শিক্ষকের খোঁজ করা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত শিক্ষকের সঙ্গে যোগাযোগ করতে পারা যায়নি। স্বর্ণালী, পুলিশের কোনো প্রতিক্রিয়া মিলেছে? পুলিশ যেটা জানিয়েছে, পুলিশ ঘটনাস্থলে এসেছেন এবং অভিযোগ নিয়েছেন। পুলিশ অভিভাবকদের বলছেন যে
এই মুহূর্তে আমরা দেখছি কোথায় আছে। আমরা যেহেতু অভিযোগ করেছে, আমরা তদন্ত করবো পুরো বিষয়টা, কিন্তু তা সত্ত্বেও অভিযোগ অভিভাবকরা বলছে কেসটা যতক্ষণ না করা হবে ততক্ষণ আমরা স্কুল থেকে ছাড়বো না, এবং স্কুলে আমরা থাকবো সারাদিন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু বিক্ষোভ চালাচ্ছেন সেই অভিভাবকরা, এবং তারা যে অভিযোগ করছেন যে সেই শিক্ষককে যতক্ষণ না পর্যন্ত গ্রেপ্তার করা হবে ততক্ষণ পর্যন্তই এই বিক্ষোভ চলবে, এমনটাই হুঁশিয়ারি অভিভাবকদের। আপাতত ধন্যবাদ তোমায়। কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি দেবেশ চক্রবর্তী। আপনাদের জানিয়ে রাখি, সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ করা হচ্ছে এবং সেই অভিযোগ এসেছে এক শিক্ষকের বিরুদ্ধে, এবং ইতিমধ্যেই সেই ঘটনায় স্কুলের যে অভিভাবকরা রয়েছে, ছাত্রছাত্রীদের যে অভিভাবকরা রয়েছেন, তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা হুঁশিয়ারিও দিচ্ছেন যে যতক্ষণ না পর্যন্ত সেই শিক্ষককে গ্রেপ্তার করা হচ্ছে ততক্ষণ তাদের এই বিক্ষোভ চলবে। দুই ব্যক্তিকে খুনের ঘটনায় যাবজ্জীবন সাজা ঘোষণা পুরুলিয়া জেলা আদালতের। 2018 সালের 6 মার্চ পুরুলিয়ার দেউলি গ্রামে ওই দুই ব্যক্তিকে খুন করা হয় এবং সেই যে ঘটনা, সেই যে মামলা, সেই মামলার প্রেক্ষিতেই এবার যাবজ্জীবন সাজা শেখ নিয়ামত ও শেখ হাসিবুলের। আপনাদের জানিয়ে রাখি, দুই ব্যক্তিকে খুনের ঘটনার যে মামলা, সেই মামলাতেই এবার যাবজ্জীবন সাজা ঘোষণা পুরুলিয়া জেলা আদালতের। 2018 সালের 6 মার্চ পুরুলিয়ার দেউলি গ্রামে দুই ব্যক্তিকে খুন করা হয় এবং সেই মামলাতেই এবার যাবজ্জীবন সাজা ঘোষণা জেলা আদালতের। শেখ নিয়ামত এবং শেখ হাসিবুল এই মামলায় দুই অভিযুক্ত, তাদেরই এবার যাবজ্জীবন সাজা ঘোষণা করা হলো জেলা আদালতের পক্ষ থেকে। যাবজ্জীবন সাজা ঘোষণা পুরুলিয়া জেলা আদালতের। 2018 6 মার্চের এই ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতেই এবার দুজন অভিযুক্তকে যাবজ্জীবনের সাজা ঘোষণা করল জেলা আদালত। শেখ নিয়ামত এবং শেখ হাসিবুলের যাবজ্জীবন সাজা ঘোষণা। আর এবার নজর রাখবো আরজি করের দিকে। 9 আগস্ট থেকে 27 সেপ্টেম্বর আরজি কর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনার 50 দিন। ধর্ষণ খুনের ঘটনায় সিবিআই তদন্ত কোন পথে? ঘটনায় গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। আরজি করের একাধিক চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই, এবং নির্যাতিতার দেহের ময়না তদন্তের সময় হাজির থাকা এক চিকিৎসককে একাধিকবার ইতিমধ্যেই তলব করা হয়েছে সিবিআই এর পক্ষ থেকে। একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি যে ময়না তদন্ত নিয়ে একাধিক প্রশ্ন সামনে আসছে এবং সেই প্রশ্নের কিনারা করতেই কিন্তু সিবিআই এর পক্ষ থেকেই একাধিকবার তলব করা হয় একাধিক চিকিৎসককে, এবং আমরা দেখেছি অটোপসি সার্জন অপূর্ব বিশ্বাসকেও কিন্তু বারংবার তলব করে সিবিআই এবং সেখানে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। তার পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হয়েছে বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিজ্ঞকেও। অন্যদিকে নির্যাতিতার বিচার এবং হাসপাতালের নিরাপত্তা সহ একাধিক দাবিতে আন্দোলনের পরবর্তী রূপরেখা তৈরি করতে আজ এসএসকেএম এর প্রেক্ষাগৃহে জুনিয়র চিকিৎসকদের গণকনভেনশনের ডাকও রয়েছে। কথা বলবো এ নিয়ে। ফোন লাইনে সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, আমরা দেখতে পাচ্ছি যে 9 আগস্টের সেই ঘটনা এবং ইতিমধ্যেই 50 দিন তার, এবং এখনো পর্যন্ত জুনিয়র চিকিৎসকরা ঠিক কি বলছেন, এখনো পর্যন্ত বিচার নিয়ে তারা ঠিক কি মন্তব্য করছেন, এবং গণকনভেনশনের যে ডাক দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে কি জানা যাচ্ছে? দেখো, গত 9 আগস্ট আরজি কর মেডিকেল কলেজের নির্যাতিতা তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনা, তারপরে আজকে 50 দিন অতিক্রান্ত হলো এবং ইতিমধ্যেই কিন্তু তুমি জানো যে গোটা যে ঘটনা তার তদন্তভার সিবিআই নিয়েছে এবং সিবিআই এর এই তদন্ত প্রক্রিয়ার মধ্যে তারা কিন্তু তাদের 90 দিনের মধ্যে চার্জশিট দিতে হবে, এমনটাও কিন্তু তাদের তেমনটা জানানো হয়েছে। ফলে সব মিলিয়ে বলা যেতে পারে, অন্যদিকে জুনিয়র চিকিৎসক যারা রয়েছেন তারা মুখ্য সচিবকে যে চিঠি দিয়েছিলেন, যে মেইল পাঠিয়েছিলেন, তাতে তারা উল্লেখ করেছিলেন যে তাদের যে দাবিগুলো রয়েছে, বেশ কিছু দাবি কিন্তু মৌখিকভাবে সম্মত হলেও এখনো পর্যন্ত কার্যকরী কোনো ব্যবস্থা সরকারি তরফে নেওয়া হয়নি। এদিকে গতকাল নবান্ন সভাঘরে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব
কলকাতা পুলিশ কমিশনার সহ 26টি মেডিকেল কলেজ হাসপাতালের যারা প্রশাসনিক কর্তা তাদের সঙ্গে মূলত হাসপাতালগুলোর সার্বিক স্বাস্থ্য পরিকাঠামো এবং সুরক্ষা নিয়ে আলোচনা হয় এবং সেখানে বেশ কয়েকটি বিষয় মুখ্যমন্ত্রী নিজে উল্লেখ করেছেন যে সুরক্ষার বিষয়ে যেরকম আগামী দিনে 12,000 যে পুলিশ কর্মী নিয়োগ করা হবে সেই বিষয়টাও যেরকম তিনি উল্লেখ করেছেন, তার পাশাপাশি ডিজিটাল অ্যাটেন্ডেন্সের কথা উল্লেখ করা হয়েছে। বিভিন্ন হাসপাতালে যে সমস্ত নির্মাণ কাজের সঙ্গে যুক্ত যে সমস্ত মানুষজন ঢোকেন তাদের ডিজিটাল অ্যাটেন্ডেন্স, এছাড়া সার্বিকভাবে নজরদারির জন্য সিসিটিভি ইতিমধ্যেই যে 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সরকারি তরফে, সেই বিষয়টাও কিন্তু নজরে রাখা হবে। এছাড়া রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার কথা আগেই বলেছিলেন মুখ্যমন্ত্রী, সেক্ষেত্রে প্রত্যেকটি মেডিকেল কলেজের যারা প্রিন্সিপাল রয়েছেন তাদেরকে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান করা হবে, এমনটাও গতকাল মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ফলে সব মিলিয়ে নিরাপত্তা এবং সুরক্ষার প্রশ্নে যেরকম সরকারি তরফে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, তার পাশাপাশি আজকে গণকনভেনশনের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। তারা এসএসকেএম হাসপাতালে বিকেল 4টে থেকে গণকনভেনশনে যোগ দেবেন। সব মিলিয়ে বিচারের দাবি কিন্তু তাদের একই রকম ভাবে রয়ে গিয়েছে। একদমই সত্য সুন্দর, অর্থাৎ 50 দিনেও কিন্তু তাদের যে বিচারের দাবি সেই বিচারের দাবি কিন্তু একই রয়ে গিয়েছে। আপাতত ধন্যবাদ। তুমি আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। হাসপাতালের নিরাপত্তা এবং পরিকাঠামো খাতে 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সমস্ত হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়া হয়েছে। হাসপাতালের সুপার বা এমএসভিপিরা সমিতির চেয়ারম্যান হবেন এবং তাতে জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিত্বও থাকবে। নিরাপত্তার স্বার্থেই রাত্রিরের সাথী অ্যাপ চালু করা হচ্ছে। নবান্নে হাসপাতালগুলির সুপার এবং অধ্যক্ষদের সঙ্গে বৈঠক শেষে জানিয়েছেন ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই বৈঠকে মুখ্যমন্ত্রী নিজেই থ্রেট কালচার প্রসঙ্গ তোলেন বলেই জানা গিয়েছে। এই থ্রেট কালচার কোনোভাবেই বরদাস্ত করা হবে না। মেডিকেল কলেজের প্রিন্সিপাল সুপারদের কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। থ্রেট কালচার নিয়ে কোনো রকম অভিযোগ থাকলে কলকাতা পুলিশের সিপিকে জানাবেন। সিপি প্রয়োজনীয় পদক্ষেপ করবেন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাত্রের সাথী যেগুলো করছি সেগুলো কি করে অ্যাক্টিভেট করা যায় এবং সিকিউরিটি অডিটের ব্যাপারে সুরজিৎ পুরকায়স্থ তিনিও মিটিংয়ে ছিলেন, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি একটা অ্যাপ করে নেবেন যাতে পুরো ওয়েস্ট বেঙ্গলটাকে কমিউনিকেট করতে পারেন। 2 হচ্ছে আমরা 100 কোটি টাকা যেটা দিয়েছি ফর অ্যাডিশনাল ওয়াশরুম, জলের পিউরিফাই ওয়াটার, রেস্টরুম, লাইট, সিসিটিভি। আমি প্রিন্সিপালদের বলেছি পিডব্লিউডির হাতে না ছেড়ে নিজেরাই দায়িত্ব নিন। একটা মেকানিজম তৈরি করতে বলেছি চিফ সেক্রেটারি, হেলথ সেক্রেটারিকে, যাতে তারা কাজটা ত্বরান্বিত করতে পারে। শুধু একজনের হাতে ছেড়ে রাখলে তার আরো অন্যান্য কাজ আছে, টাইম লাগতে পারে। রাত্রের সাথী যেগুলো করছি। ফিরে এলাম বিরতির পর, আর এবার নজর রাখবো রাজ্যের বন্যা পরিস্থিতির দিকে। লাগাতার বৃষ্টিতে ক্রমশই বাড়ছে শিলাবতী নদীর জলস্তর। জলের তোড়ে ডুবল চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর 1 নম্বর এবং ভগবন্তপুর 2 নম্বর অঞ্চলের সঙ্গে যোগাযোগকারী কয়েকটি বাঁশের সাঁকো। দেখতে পাচ্ছেন সেই ছবি, এবং এই সাঁকো ডোবায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে প্রায় 15 থেকে 16টি গ্রামের। চরম সমস্যায় পড়েছেন এলাকার মানুষজন এবং দেখতে পাচ্ছেন যে ছবি কি ঝুঁকিপূর্ণ সেই বাঁশের সাঁকো দিয়ে কিন্তু যাতায়াত করছেন স্থানীয়রা। কয়েকদিন আগেই লাগাতার বৃষ্টি এবং ডিভিসির জল ছাড়ায় প্লাবিত হয়েছিল ঘাটাল, এবং এবার ধীরে ধীরে উঁচু এলাকা থেকে জল কমতে শুরু করলেও এখনো নিচু এলাকা জলমগ্ন রয়েছে। এই পরিস্থিতিতে নতুন করে ভোগান্তি গ্রামবাসীদের। চরম সমস্যায় 15 থেকে 16টি গ্রামের বাসিন্দারা। কথা বলবো এ নিয়ে, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। মধুসূদন, একেবারে আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে বাঁশের সাঁকো ভাঙায় কিন্তু রীতিমতো সমস্যায় 15 থেকে 16টি গ্রাম, কি বলছেন তারা? তাদের এই যে সমস্যায় তারা পড়েছেন সেক্ষেত্রে প্রশাসন কতটা তৎপর?
দেখো স্বর্ণালীদি, একেবারে কিন্তু ভগবন্তপুর 1 নম্বর ও 2 নম্বর অঞ্চলের সঙ্গে যোগাযোগকারী বেশ কয়েকটি বাসের সাঁকো কিন্তু গতবারের বন্যায় ইতিমধ্যে ভেঙে গিয়েছে। তবে এখনো পর্যন্ত একটি কাঠের সাঁকো যেটি ঘোষকিড়া এলাকায় ছিল, সেই কাঠের সাঁকোটিও কিন্তু জল বাড়া, শিলাবতী নদীতে জল বাড়ার ফলে কিন্তু জলমগ্ন হয়ে পড়ছে, অর্থাৎ ডুবে গিয়েছে। এই মুহূর্তে দেখো গতকাল বিকেল পর্যন্ত ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করতে শুরু করলেও এলাকার মানুষজন সেই মতো কিন্তু শিলাবতী নদীতে জল বাড়ার ফলে কিন্তু আর সেভাবে এলাকার মানুষজন কোন রকম ভাবে যাতায়াত করতে পারছে না। ফলত কিন্তু 15 থেকে 16টি গ্রামের মানুষদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। এলাকার মানুষরা যেটা অভিযোগ করছে যে রাতবির যদি কারো শারীরিক অবস্থার অবনতি হয়, তাকে কিন্তু সে সমস্ত রোগীকে বাড়িতেই থাকতে হবে। প্রশাসনের আধিকারিক বলতে এই বিষয়ে ভগবন্তপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তিনি জানিয়েছেন যে এলাকায় নৌকো নামানো হয়েছে, নৌকোর মাধ্যমে যাতায়াত করছে। পাশাপাশি পুরো বিষয়টি তিনি স্বীকার করেছেন যে এলাকায় যে সমস্ত মানুষজন যারা রয়েছে এই যোগাযোগ বিচ্ছিন্নর ফলে অনেকটাই ঘুর পথে তাদেরকে যাতায়াত করতে হবে। একদমই, আপাতত সঙ্গে থাকো তুমি মধুসূদন। অন্যদিকে চন্দ্রকোনায় ব্রিজ ভেঙে খালে ঝুলছে ডাম্পার। কুয়াপুরে দোনাই খালের উপর ব্রিজ ভেঙে বিপত্তি, চলছে ডাম্পারের উদ্ধার কাজ। ঘটনায় হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত জানা যায়নি। দেখতে পাচ্ছেন সেই ছবি, ব্রিজ ভেঙে কিভাবে ডাম্পার এখনো পর্যন্ত ওই নদীতে আটকে রয়েছে। কুয়াপুরে দোনাই খালের ওই খালের উপর ব্রিজ ভেঙে এই বিপত্তি। কথা বলবো এ নিয়ে, রয়েছেন আমাদের প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। মধুসূদন, এই মুহূর্তে সামগ্রিকভাবে এই উদ্ধার কার্যের কি পরিস্থিতি? এখনো পর্যন্ত কি উদ্ধার করা গিয়েছে সেই ডাম্পারটিকে? দেখো সোনালীদি, একেবারে কিন্তু দোনাই খালের ওপর কুয়াপুর সংলগ্ন এলাকায় যেহেতু জল বাড়ছে, যেটা জানা যাচ্ছে শতাধিক বছরেরও ওপর বেশি হবে ওই যে কংক্রিটের সেতুটি, সেটির ওপর থেকে যখন বালি বোঝাই ডাম্পার যাচ্ছিল সেই সময় কিন্তু বিপত্তি ঘটে। ডাম্পারের পেছনের অংশ হঠাৎ করেই ওই ব্রিজ ভেঙে কিন্তু জলে একেবারে প্রায় অর্ধেকটা পড়ে যায়। এতে কিন্তু হতাহতের কোনো খবর নেই। তবে এলাকার মানুষজনেরা তৎক্ষণাৎ ওই ডাম্পারটিকে উদ্ধারের কাজে হাত লাগায়। আপাতত ভাবে ওই ডাম্পারটিকে উদ্ধার করা হয়েছে ওই কুয়াপুর সংলগ্ন দোনাই খাল থেকে বলে এখনো পর্যন্ত যেটা জানা গিয়েছে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি এবার আমাদের নজর থাকবে রানাঘাটের দিকেও। সেখানেও টানা বৃষ্টিতে বেহাল রাস্তার অবস্থা। রানাঘাটের আনুলিয়ার রাস্তার অবস্থা বেহাল রীতিমতো, এবং রানাঘাট মহকুমা হাসপাতালে যাওয়ার পথের যে রাস্তা, সেই রাস্তারই বেহাল অবস্থা দেখতে পাচ্ছেন সেই ছবি। প্রশাসনকে ইতিমধ্যে এই বিষয়ে জানিয়েও কোনো সুরাহা হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন যেই ছবি, রানাঘাট মহকুমা হাসপাতালে যাওয়ার পথের এই অবস্থা দেখলেন। সেখান দিয়ে অ্যাম্বুলেন্সও যেভাবে যাচ্ছে, অবশ্যই বিপজ্জনক এই রাস্তা, বিপজ্জনক এই পরিস্থিতি। যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনাও ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা, এবং এ বিষয়ে প্রশাসনকে জানিয়েও এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ করছেন স্থানীয়রা। রানাঘাট মহকুমা হাসপাতালে যাওয়ার এই পথ এবং সেই পথেরই কিন্তু বিপজ্জনক অবস্থা দেখতে পাচ্ছেন যেই ছবি। রীতিমতো রাস্তায় বিভিন্ন জায়গায় কিন্তু গর্ত সৃষ্টি হয়েছে, এবং সেই গর্ত পেরিয়েই মানুষ নিজেদের গন্তব্য যাচ্ছেন, এবং সেখানেই যে কোনো রকম যে কোনো পরিস্থিতিতে কোনো দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। এবং এ বিষয়ে প্রশাসনকে জানিয়েও মেলেনি কোনো সুরাহা, অভিযোগ স্থানীয়দের। টানা বৃষ্টিতে বেহাল রাস্তা দেখতে পাচ্ছেন সেই ছবি। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সঙ্গীতা চট্টোপাধ্যায়। সঙ্গীতা, এ বিষয়ে যারা স্থানীয়রা রয়েছেন তারা ঠিক কি অভিযোগ করছেন? প্রশাসনের পক্ষ থেকে বা কি বলা হচ্ছে, কেন এই অবস্থা? হ্যাঁ দেখো স্বর্ণালী, রানাঘাট আনুলিয়ার যে রাস্তা, জকপুর রোড, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি রাস্তা, যেটা আনুলিয়ার যে রানাঘাট মহকুমা যে হাসপাতাল সেই রাস্তা, এবং এই রাস্তা দিয়ে কিন্তু নিত্যদিন কিন্তু রোগী পরিবহন করে থাকে অ্যাম্বুলেন্স, এবং রোগীরা ডাক্তার দেখাতে যান, এবং এছাড়াও চিকিৎসার জন্য কিন্তু এই হাসপাতালে যেতে হয়। এছাড়াও ছোট বড় গাড়ি কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করে, এবং নিত্যদিন যারা যাতায়াত করে তারা কিন্তু প্রাণ হাতে নিয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করছে।
এবং স্থানীয়রা জানাচ্ছে এই রাস্তার জন্য, এই রাস্তা সংস্কারের জন্য প্রশাসনকে জানানো হলেও প্রশাসন কোনো হেলদোল কিন্তু কোনো প্রশাসনের কোনো হেলদোল নেই। পাশাপাশি প্রশাসন কিন্তু জানাচ্ছে যে এই রাস্তাটা যেহেতু পিডব্লিউডির অধীনে রয়েছে, যে কারণে এই রাস্তাটি সংস্কার হচ্ছে না, কিন্তু রাস্তার সংস্কারের জন্য কিন্তু এক চিঠি দেওয়া হয়েছে এবং তারপরে যদি সেই চিঠি ভিত্তিকই কিন্তু রাস্তার কাজ তারা কিন্তু শুরু করে দেবে। একদমই, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সঙ্গীতা চট্টোপাধ্যায়। আর এবার নজর রাখবো উত্তর 24 পরগনার দিকে। লাগাতার বৃষ্টিতে বাড়ল ইছামতি নদীর জলস্তর। বসিরহাটের স্বরূপনগর ব্লকের একাধিক গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে তার দরুন। নোনা জলে ক্ষতিগ্রস্ত প্রায় 70,000 মানুষজন। বিডিওর তরফে চলছে ত্রাণ পৌঁছানোর চেষ্টাও। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, বসিরহাটের স্বরূপনগর ব্লকের এই যে একাধিক গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে, এই মুহূর্তে কি তাদের সামগ্রিক পরিস্থিতি এবং যারা সাধারণ মানুষজন রয়েছে তাদেরকে ইতিমধ্যে সরানো হয়েছে সেখান থেকে? প্রশাসনের পক্ষ থেকে কি তৎপরতা? দেখো, ইতিমধ্যে তুমি জানো সন্ধান, বিশেষ করে উত্তর 24 পরগনার স্বরূপনগর যে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া যে নদী রয়েছে যমুনা, পদ্মা এবং ইছামতি, একদিকে জলস্তর বেড়ে গেছে, অন্যদিকে নিম্নচাপের যে লাগাতার বৃষ্টির ফলে যে জল জমে রয়েছে তাতে কিন্তু প্রায় 4টি গ্রাম পঞ্চায়েতের 70টি গ্রামের 70,000 মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেখানে যে পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে, বিশেষ করে কল ডুবে গেছে যেখানে, যার কারণে কিন্তু পানীয় জল, অন্যদিকে যেসব বর্ষাকালীন যেসব যে রোগ বায়ু রয়েছে, বিশেষ করে সাপ এবং পোকামাকড়ের উপদ্রব বেড়েছে, যার কারণে ডায়রিয়ার মতো রোগ কিন্তু বাড়তে পারে। ইতিমধ্যে বিডিওর তরফ থেকে কিন্তু প্রশাসনের সব উদ্যোগ নিলেও কিন্তু তারা, গ্রামবাসীরা জানাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে কোনো ত্রাণের ব্যবস্থা তাদের হাতে পৌঁছায়নি। তারা দ্রুত চাইছে একদিকে জল নিকাশি, অন্যদিকে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ। পাশাপাশি সব মিলে প্রশাসনের তরফ থেকে সব রকম আশ্বাস দেওয়া হয়েছে। এখনো বেশ কিছু দুর্গত এলাকায় কিন্তু ত্রাণ পৌঁছায়নি। যে ত্রাণটা পৌঁছে যশ সামান্য বলে এমনটাই তারা দাবি করছে। তারা একটাই দাবি করছেন, ইতিমধ্যে যে নিকাশি ব্যবস্থা করতে হবে এবং দীর্ঘদিন ধরে যে নদী রয়েছে অর্থাৎ ইছামতি এবং যমুনা, পদ্মা সংস্কার না হওয়ার ফলে কিন্তু যে নাব্যতা হারিয়েছে, জল ছাপিয়ে, বাঁধ ছাপিয়ে গ্রামে নোনা জল ঢুকেছে। তুমি জানো সামনে দুর্গাপুজোর আগে এই ধরনের যে নতুন করে সিঁদুরের মেঘ দেখছে প্রান্তিক মানুষেরা সীমান্তের যেসব জায়গায়, তারা বারবার এই দাবি করেছেন যে প্রতি বছর বর্ষা আসলেই একদমই, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে পুজোর মুখেই সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা। অবশ্যই সে কারণেই তৎপর রয়েছে প্রশাসন। আপাতত ধন্যবাদ তুমি। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। ফিরে এলাম বিরতির পর। 112 ফুট দুর্গা প্রতিমার পুজোর অনুমতি দিল না নদিয়ার জেলা শাসক। কলকাতার হাইকোর্টের বিচারপতি হিরণময় ভট্টাচার্যের নির্দেশ দিয়েছিলেন বৃহস্পতিবার বেলা 2টোর মধ্যে নদিয়ার জেলা শাসককে বিষয়ে জানাতে হবে এবং অনুমতির ব্যাপারে এমনটাই নির্দেশ ছিল বিচারপতি হিরণময় ভট্টাচার্যের। এবং সে বিষয়ে এই 112 ফুট দুর্গা প্রতিমার পুজোর অনুমতি দিল না নদিয়ার জেলা শাসক। কলকাতা হাইকোর্টের বিচারপতি হিরণময় ভট্টাচার্য নির্দেশ দিয়েছিলেন যে বৃহস্পতিবার বেলা 2টোর মধ্যে এ বিষয়ে অনুমতির ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে নদিয়ার জেলা শাসককে এবং সেই নির্দেশের প্রেক্ষিতেই এই কথা জানানো হলো আজ যে 112 ফুট যে দুর্গা প্রতিমা রয়েছে সেই দুর্গা প্রতিমার পুজোর অনুমতি দিল না নদিয়ার জেলা শাসক। বৃহস্পতিবার বেলা 2টোর মধ্যে নদিয়ার জেলা শাসককে জানানোর নির্দেশ দেওয়া হয়েছিল যে তিনি পুজোর অনুমতি দিচ্ছেন কি দিচ্ছে না। এবং যদিও যেমনটা দেখতে পাচ্ছি আমরা যে 112 ফুট দুর্গা প্রতিমা নিয়ে যে পুজো করা হবে সেই পুজোর অনুমতি সম্পর্কেই এমনটাই জানানো হয়েছে নদিয়ার জেলা শাসকের পক্ষ থেকে। আমরা দেখেছিলাম যে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিরণময় ভট্টাচার্য এই নির্দেশ দিয়েছিলেন যে বৃহস্পতিবারের মধ্যেই সে বিষয়ে অনুমতির বিষয়ে জানাতে হবে এবং সেই মতোই এ বিষয়ে জানানো হলো নদিয়ার জেলা শাসকের পক্ষ থেকে।
কলকাতা পুলিশ কমিশনারের বিজ্ঞপ্তি নিয়ে বিভ্রান্তি কাটল হাইকোর্টে। কেসি দাস থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত 144 ধারা থাকে। 6 মাস অন্তর এই বিজ্ঞপ্তি জারি করা হয় এবং আদালতে এমনটাই জানিয়েছেন সরকারি আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায়। এই থানা এলাকাগুলোয় অনেক পুজো হয়ে থাকে এবং সেগুলোর কি হবে সে প্রসঙ্গেই কিন্তু প্রশ্ন করা হয় বিচারপতির পক্ষ থেকে। পুলিশ যদি এ বিষয়ে অনুমতি না দেয় তখন কোর্ট নির্দেশ দেবে, এমনটাই জানিয়েছেন আদালতে। এমনটাই বলেছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। আপনাদের জানিয়ে রাখি যে প্রশ্ন উঠেছিল একাধিক ক্ষেত্রে, আমরা দেখেছিলাম যে এই থানার অন্তর্গত যে পুজোগুলো রয়েছে তাহলে সেই পুজোর কি হবে, সাধারণ মানুষজন যারা রয়েছেন তারা কি সেই পুজোয় যেতে পারবেন না, সেই নিয়েই কিন্তু প্রশ্ন উঠেছিল এবং সে সম্পর্কিত যে বিতর্ক সে নিয়েই সেই বিজ্ঞপ্তি নিয়ে এবার বিভ্রান্তি কাটল হাইকোর্টে। কেসি দাস থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত 144 ধারা থাকে এবং 6 মাস অন্তর এই বিজ্ঞপ্তি জারি করা হয়। আদালতে এমনটাই জানিয়েছিলেন সরকারি আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় এবং সে প্রসঙ্গেই রাজর্ষি ভরদ্বাজ, বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ তিনি যেমনটা বলেছেন যে এই থানা এলাকাগুলোয় অনেক পুজো রয়েছে, সেগুলির তবে কি হবে সেই প্রশ্নই করেছেন বিচারপতি। আপনাদের জানিয়ে রাখি সিপির যে বিজ্ঞপ্তি এবং সেই বিজ্ঞপ্তি নিয়েই কিন্তু প্রশ্ন উঠেছিল এবং সেখানেই বলা হয়েছে সরকারি আইনজীবী যেমনটা বলেছেন যে কেসি দাস থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত 144 ধারা থাকে এবং 6 মাস অন্তর এই বিজ্ঞপ্তি জারি করা হয়, এমনটাই জানানো হয়েছে সরকারি আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে। 6 মাস অন্তর এই বিজ্ঞপ্তি পরিবর্তন হয়। কথা বলবো আমরা তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন ফোন লাইনে। জয়প্রকাশ বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। জয়প্রকাশ বাবু, এবার কলকাতা পুলিশ কমিশনারের যে বিজ্ঞপ্তি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল সেই বিজ্ঞপ্তি নিয়েই কিন্তু বিভ্রান্তি কাটলো, কারণ অমিতেশ বন্দ্যোপাধ্যায় তিনি সরকারি আইনজীবী, তিনি জানিয়েছেন যে কেসি দাস থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত 144 ধারা জারি থাকে, 6 মাস অন্তরেই বিজ্ঞপ্তি জারি করা হয় এবং সে কারণেই এই বিজ্ঞপ্তি। এবং অন্যদিকে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ বলেছেন যে এই থানাগুলোয় পুজো কি হবে সে বিষয়ে প্রশ্ন তুলেছেন তিনি, কি বলবেন আপনি? না দেখুন, এখনকার বর্তমান পশ্চিমবঙ্গের বিরোধী দলগুলি তারা যেহেতু সবাই ভোটে পর্যুদস্ত হয়েছে এবং এখানে মানুষের সমর্থন নেই, তাই জন্যে তাদের যে অবশিষ্ট শক্তি আছে সেই শক্তি দিয়ে তারা এই প্রশাসনের যে কোনো সিদ্ধান্ত, প্রশাসনের যে চিরাচরিত যে নিয়মাবলী, যে প্র্যাকটিস, সেই সমস্তগুলো নিয়েও তারা প্রশ্ন তুলে বিব্রত করার চেষ্টা করছে যাতে একটা বিশৃঙ্খলা তৈরি হয়। তারা কোনো পজিটিভ রাজনীতি, সদার্থক রাজনীতি করার জায়গা নেই বলেই এই রকম রাজনীতি করছে। এবং যেটা আজকে পুলিশ যেটা বলে দিয়েছে, যেটা চিরায়িত ব্যবস্থা কেসি দাস থেকে ভিক্টোরিয়া হাউস, সেখানে 144 ধারা থাকে, বিশেষ অনুমতি নিতে হয় কারুর কোনো অনুষ্ঠান করতে গেলে। তো সেইটা নিয়েও এরা হই হই করে উঠছে, একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। এটা বন্ধ হওয়া প্রয়োজন। আমি বিরোধী দলগুলিকে বলবো, আপনাদের রাজনীতি করতে গেলে মানুষের জন্য, মানুষের কাছে গিয়ে সদার্থক রাজনীতি করার চেষ্টা করুন। এইভাবে প্রশাসনকে টার্গেট করে মানুষের পাশে দাঁড়ানো যায় না। প্রশাসনকে প্রশাসনের কাজ করতে দিন। আর আপনারা আপনাদের এজেন্ডা, আপনারা এই বাংলায় মানুষের জন্য কি করতে চান, ভালো মন্দ কি বিষয়, এইসব নিয়ে যান না, কেউ আটকায়নি তো। শুধু প্রশাসন এবং পুলিশকে টার্গেট করে পশ্চিমবঙ্গে রাজনীতি করা যায় না। ধন্যবাদ আপনাকে জয়প্রকাশ বাবু আপনার মতামতের জন্য। আপনাদের জানিয়ে রাখি এবার যেই বিজ্ঞপ্তি নিয়ে শুরু হয়েছিল বিতর্ক, সেই বিজ্ঞপ্তির এবার যে বিভ্রান্তি, সেই বিভ্রান্তি কাটলো। আপাতত কলকাতা পুলিশ কমিশনারের পক্ষ থেকে সেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল এবং সেই বিজ্ঞপ্তি অনুসারেই এবার যেমনটা জানা যাচ্ছে যে 6 মাস অন্তর অন্তর কিন্তু এই যে ধারা, এই যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি জারি করা হয়, এমনটাই আদালতে জানিয়েছেন সরকারি আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায়। এবং সে প্রসঙ্গে বিচারপতির যে মন্তব্য যে আগামী সোমবারের মধ্যে এ বিষয়ে জানাতে হবে রাজ্যকে। আপনাদের জানিয়ে রাখি যেই বিজ্ঞপ্তি নিয়ে শুরু হয়েছিল বিতর্ক, সে প্রসঙ্গে এবার
এমন প্রশ্ন তুলেছেন। একদিকে যেমন বিচারপতি তিনি জানিয়েছেন যে আগামী সোমবারের মধ্যে এ বিষয়ে জানাতে হবে রাজ্যকে, এবং তার পরবর্তীতে যদি এক্ষেত্রে পুলিশ অনুমতি না দেয় তাহলে সেদিন কোর্ট নির্দেশ দেবে, এমনটাই জানিয়েছেন বিচারপতি। এই বিজ্ঞপ্তি প্রত্যাহার করার সুযোগ আছে কিনা সেটা আগামী দিনে জানতেও বলা হয়েছে রাজ্যকে। কলকাতা পুলিশ কমিশনারের বিজ্ঞপ্তি নিয়ে বিভ্রান্তি কাটল হাইকোর্টে। কেসি দাস থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত 144 ধারা থাকে এবং 6 মাস অন্তর এই বিজ্ঞপ্তি জারি হয়। আদালতেই এমনটা বলা হয়েছে সরকারি আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে, এবং সে প্রসঙ্গেই বিচারপতির যেমনটা মন্তব্য যে এই থানা এলাকাগুলোয় অনেক পুজো রয়েছে এবং সেগুলোর কি হবে, সেই পুজোগুলোর কি হবে, পুলিশ যদি অনুমতি না দেয় তখন কোর্ট নির্দেশ দেবে। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজলবাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। সজলবাবু, একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি যে সেই বিজ্ঞপ্তি প্রসঙ্গে যেমন রাজ্যের পক্ষ থেকে বলা হচ্ছে যে সেই বিজ্ঞপ্তি 6 মাস অন্তর অন্তর জারি করা হয়, এবং সেখানেই কিন্তু বিচারপতি যেমনটা বলেছেন যে এ বিষয়ে পুলিশকে জানাতে হবে যে এর অনুমতি দেবে কিনা পুলিশ। সে প্রসঙ্গে যদি কোনো সিদ্ধান্তে না আসতে পারে তবে কোর্ট নির্দেশ দেবে। কিভাবে দেখছেন আপনি এই বিষয়কে? আসলে অবুচন্দ্র রাজার দেশে অবুচন্দ্র মন্ত্রী, এই সরকার যেমন পুজো বিরোধী, সজলবাবু লেটেলে পরিণত হয়েছে। পুলিশ এখন সরকারি লেটেলে পরিণত হয়েছে। আসলে অবুচন্দ্র রাজার দেশে অবুচন্দ্র মন্ত্রী। হ্যাঁ, তো মমতা ব্যানার্জি রাজত্বে পুলিশ এখন লেটেলে পরিণত হয়েছে। হ্যাঁ, যেমন এরা বিনীত গোয়েলকে সরালো, বিনীত গোয়েলকে সরিয়ে মানে যাকে নিয়ে এলো তাতে মানুষ আগে তাওয়ার ওপরে ফ্রাই হচ্ছিল, এবার তাকে শিক্ষাভাব করে উনুনের ভেতর ঢোকানো হবে। হ্যাঁ, মানে আপনি ভাবতে পারেন যে বলছে লাঠি হাতে। আমার পাড়ার ঠাকুমা আমায় বলছিল যে আমি ধর্মতলার দিকে যেতে চাই কিন্তু আমি যেতে পারছি না। বললাম কেন? বলছে ওখানে পুলিশ বলেছে লাঠি হাতে গেলেই নাকি গ্রেপ্তার করা হবে। কোন পাগলের রাজ্যে বাস করছে? আচ্ছা বলুন তো, মধ্য কলকাতায় আপনার 163, এখন আর 144 নেই, কি যেন নুসরাত জাহান, ও দূরদর্শী ছিল, আগেই 173 দেখে ফেলেছিল। তো আমার বক্তব্য হচ্ছে, আপনি আমাকে বলুন তো দেখি, যে সমস্যাটা মধ্য কলকাতায় হতে পারে সেটা দক্ষিণ কলকাতা হতে পারে না? যদি 144 ধারা জারি করতে হয়, 163 ধারা জারি করতে হয় এখনকার আইন অনুযায়ী, তাহলে তো সারা কলকাতা শহরে করা উচিত। এ পাগলের হাতে পড়েছে রাজ্য। ধন্যবাদ আপনাকে আপনার মতামতের জন্য সজলবাবু। আমরা কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে, শুনলেন আপনারা তাঁর কি প্রতিক্রিয়া। আপনাদের জানিয়ে রাখি আরও একবার, কলকাতা পুলিশ কমিশনারের যে বিজ্ঞপ্তি নিয়ে শুরু হয়েছিল জটিলতা, সেই বিজ্ঞপ্তি বিষয়ে কিন্তু এবার জট কাটল কোথাও গিয়ে হাইকোর্টে, এবং সেখানে সরকারি আইনজীবী যিনি ছিলেন অমিতেশ বন্দ্যোপাধ্যায়, তার পক্ষ থেকে জানানো হয়েছে যে কেসি দাস থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত 163 ধারা থাকেই এবং 6 মাস অন্তর এই বিজ্ঞপ্তি জারি করা হয়। আদালতে এমনটাই জানিয়েছেন সরকারি আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায়, এবং সে প্রসঙ্গে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ তিনি যে মন্তব্য করেছেন যে এই থানাগুলোয় অনেক পুজো হয়ে থাকে, তাহলে সেগুলোর কি হবে, এমনটাই বলেছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। কথা বলবো, প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য এইচ রায় রয়েছেন ফোন লাইনে। সৌম্যবাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। সৌম্যবাবু, যে বিজ্ঞপ্তি নিয়ে শুরু হয়েছিল জটিলতা, সেই বিজ্ঞপ্তি প্রসঙ্গেই যেমন রাজ্য পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে 6 মাস ধরে 6 মাস অন্তর অন্তর এই যে বিজ্ঞপ্তি জারি করা হয়, অন্যদিকে বিচারপতি বলেছেন যে এখানে তো অনেক পুজোও হয়, তাহলে সেগুলোর কি হবে? কিভাবে দেখছেন বিচারপতির এই মন্তব্যকে? দেখুন, আমরা পরিষ্কার বলি যে রাজ্য সরকার ভীত, সন্ত্রস্ত হয়ে গেছে। রাজ্য সরকার, তাদের পুলিশ বাহিনী মনে করছে যে আতঙ্কিত অবস্থায় যে কোনো সময় পশ্চিমবঙ্গে যে কোনো আন্দোলন, গণসংগঠন, রাজনৈতিক দল তারা আন্দোলন করতে পারে, তাই ভয় পেয়েছে। পুলিশ মন্ত্রী পুলিশকে ইনস্ট্রাকশন করছেন যাতে যতটা জায়গা দুর্গের মতো ঘিরে ফেলা যায়। এটা শহরের রাজ্যের হাইকোর্ট বলছে, তাতে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে ডিসেন্টিং ভয়েস মাননীয় মুখ্যমন্ত্রী শুনতে চান না। ডিসেন্টিং ভয়েস শুনতে গেলে ওনার একটু অসুবিধে হয়, বিরোধীদের কথা শুনতে অসুবিধে হয়, কেউ বিরোধিতা করলে ওনার অস্বস্তি হয়।
তাই সাম দাম দণ্ডভেদ লাগিয়ে যে কোনো আন্দোলনকে স্পেকুলেট করে উনি সব জায়গাটা বন্ধ করতে চাইছেন। এটাই তো আসল বিষয়। এইটা হচ্ছে স্বৈরাচারী সরকারের একটা ছবি, ফ্যাসিস্ট সরকারের প্রতিচ্ছবি। এটা পরিষ্কার হচ্ছে যে স্টেটটা আস্তে আস্তে পুলিশি রাজের দিকে যাচ্ছে। ধন্যবাদ সৌম্যবাবু আপনার মতামতের জন্য। প্রাক্তন পুলিশ আধিকারিক পঙ্কজ দত্ত পেলেন না রক্ষা কবচ। কলকাতা হাইকোর্ট রক্ষা কবচ দিল না পঙ্কজ দত্তকে। মামলার পূর্ণাঙ্গ শুনানি না করে রক্ষা কবচ নয় এমনটাই জানিয়ে দিলেন বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ। আপনাদের জানিয়ে রাখি, প্রাক্তন পুলিশ আধিকারিক পঙ্কজ দত্ত যে আর্জি জানিয়েছিলেন সে বিষয়ে কিন্তু রক্ষা কবচ তিনি পেলেন না এখনো পর্যন্ত, যেমনটা জানা যাচ্ছে। কলকাতা হাইকোর্ট রক্ষা কবচ দিল না প্রাক্তন পুলিশ আধিকারিক পঙ্কজ দত্তকে এবং এ বিষয়ে সেখানে জানানো হয়েছে যে মামলার পূর্ণাঙ্গ শুনানি না করে রক্ষা কবচ নয় এমনটাই জানিয়ে দিয়েছেন রাজশ্রী ভরদ্বাজ। বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ জানিয়ে দিলেন তিনি এই বিষয়ে এই মামলার শুনানি না হলে ততক্ষণ পর্যন্ত এই বিষয়ে পূর্ণাঙ্গ যে শুনানি না হলে ততক্ষণ পর্যন্ত তিনি রক্ষা কবচ পাবেন না। পঙ্কজ দত্তের বক্তব্যের ট্রান্সলেট কপি আদালতে প্রথমে জমা দিতে হবে আবেদনকারীর আইনজীবীকে এবং তারপরেই মামলার পূর্ণাঙ্গ শুনানি সম্ভব বলে জানিয়েছেন তিনি। আপনাদের জানিয়ে রাখি, প্রাক্তন পুলিশ আধিকারিক পঙ্কজ দত্ত এবার রক্ষা কবচ পাননি। যেই আবেদন জানানো হয়েছিল পঙ্কজ দত্তের আইনজীবী তিনি যে আবেদন জানিয়েছিলেন সেই আবেদন প্রসঙ্গে কিন্তু বিচারপতির যে মন্তব্য যে পঙ্কজ দত্তের যিনি আইনজীবী রয়েছেন তাকে প্রথমে তার যে বক্তব্য সেই বক্তব্যের ট্রান্সলেট কপি আদালতে দিতে হবে, অর্থাৎ এ প্রসঙ্গে প্রাক্তন পুলিশ আধিকারিকের যে মন্তব্য ছিল সেই বিষয়ে ট্রান্সলেট কপি আদালতে জমা দেওয়ার কথা জানিয়েছেন আবেদনকারীর আইনজীবীকে বিচারপতি এবং তবেই এই মামলার পূর্ণাঙ্গ শুনানি সম্ভব জানিয়েছেন বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ। কলকাতা হাইকোর্টে পঙ্কজ দত্তের মামলার যে শুনানি ছিল সেখানেই এমনটাই জানানো হয়েছে বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের পক্ষ থেকে। প্রাক্তন পুলিশ আধিকারিক পঙ্কজ দত্ত পেলেন না রক্ষা কবচ। কলকাতা হাইকোর্ট রক্ষা কবচ দিল না পঙ্কজ দত্তকে এবং মামলার পূর্ণাঙ্গ শুনানি না করে এ বিষয়ে রক্ষা কবচ দেওয়া হবে না এবং তার পাশাপাশি এর ট্রান্সলেটেড যে কপি সেই কপিও দিতে বলা হয়েছে আবেদনকারীর আইনজীবীকে। প্রাক্তন পুলিশ আধিকারিক পঙ্কজ দত্ত পেলেন না রক্ষা কবচ। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন তৃণমূল মুখপাত্র কৃষাণু মিত্র। কৃষাণুবাবু আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। কৃষাণুবাবু, এবার প্রাক্তন পুলিশ আধিকারিক পঙ্কজ দত্ত পেলেন না রক্ষা কবচ এবং সে বিষয়ে বিচারপতি যেমনটা বলেছেন যে মামলার পূর্ণাঙ্গ শুনানি না করে রক্ষা কবচ নয়, কিভাবে দেখছেন এই বিষয়কে আপনি? অনেকটারই এটা অভিযোগ ছিল, তার ভিত্তিতে যদি কোর্ট এটার কগনিজেন্স নিয়ে থাকে এবং মনে করছে যে এটা একটা শুনানি হওয়া উচিত, তো এটা ভালো জিনিস। আমরা তো এর আগেই বলেছিলাম, আমি ওই দিনও আপনাদের চ্যানেলকে বক্তব্য দিয়েছিলাম যে এইসব ব্যক্তিরা যারা বিভিন্ন চ্যানেলে বা সমাজের বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে নীতি বাগিছের বা বিবেকের রোলে আবির্ভূত হন, তারা নিজেদের দিকগুলো বেশি দেখা উচিত। এদের কথায় কথায় অন্যকে জ্ঞান দেওয়া, অন্যের করার থেকে নিজেদের দিকটা তাকানো উচিত। কেন কি এরা তো তাদের সমাজ জীবনে তাদের যে কর্মঠ জীবন ছিল, যখন তারা কোথাও সরকারের চাকরি করেছে তখন তো কোনো সমাজের কাজে এসেছে বলে আমার জানা নেই। এখন তারা রিটায়ার করেছেন, তারপরে এই নীতি জ্ঞানের কি দাম আছে ভালো, কিন্তু উনি যে কাজটা করেছেন যেটা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, সেটা তো অত্যন্ত গর্বিত কাজ করেছেন এবং এখন যদি কোর্ট সেটার কগনিজেন্স নেয় তাহলে ভালো। আশা করব যে এরকম একটা জঘন্য যে অভিমত রাখার জন্য কোর্ট তাকে শাস্তি দেবে এবং সেই যথাযথ শাস্তিটি হবে যাতে ভবিষ্যতে এরকম কেউ যে কোনো রকমের সে কোনো মহিলার সম্পর্কে এরকম কুরুচিকর মন্তব্য না করতে পারে। ধন্যবাদ আপনাকে কৃষাণুবাবু আপনার মতামতের জন্য। আপনারা শুনলেন তৃণমূল নেতা কৃষাণু মিত্র ছিলেন ফোন লাইনে, তার কি প্রতিক্রিয়া আপনাদের জানিয়ে রাখি। প্রাক্তন পুলিশ আধিকারিক পঙ্কজ দত্ত
তিনি রক্ষা কবচ পেলেন না এবং কলকাতা হাইকোর্ট রক্ষা কবচ দিল না পঙ্কজ দত্তকে। এবং এ বিষয়ে বিচারপতি যেমনটা মন্তব্য করেছিলেন যে যেই ঘটনা, যেই বিভাস মন্তব্য তিনি করেছিলেন, সেই মন্তব্যের কিন্তু ট্রান্সলেট কপি প্রয়োজন এবং সেই কপি জমা দিতে হবে প্রথমে পঙ্কজ দত্তের আইনজীবীকে এবং তবেই মামলার পূর্ণাঙ্গ শুনানি সম্ভব হবে। এবং যতক্ষণ না পর্যন্ত মামলার পূর্ণাঙ্গ শুনানি হচ্ছে ততক্ষণ পর্যন্ত রক্ষা কবচ পাবেন না প্রাক্তন পুলিশ আধিকারিক পঙ্কজ দত্ত, এমনটাই জানিয়ে দিয়েছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। আপনাদের জানিয়ে রাখি, পঙ্কজ দত্তের একটি বেফাঁস মন্তব্যের দরুনই এই বিতর্ক সৃষ্টি হয় এবং সে বিষয়ে মামলা হয় এবং সেখানেই বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ এই মন্তব্য করেছেন যে তার যে মন্তব্য ছিল পঙ্কজ দত্তের, তার ট্রান্সলেটেড কপি, সেই কপি প্রথমে আবেদনকারীর আইনজীবীকে দিতে হবে আদালতে এবং তারপরেই পূর্ণাঙ্গ শুনানি সম্ভব এই মামলার। এবং যতক্ষণ পর্যন্ত এই মামলার পূর্ণাঙ্গ শুনানি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রাক্তন পুলিশ আধিকারিক পঙ্কজ দত্ত রক্ষা কবচ পাবেন না, এমনটাই জানিয়েছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। এবং পঙ্কজ দত্তের সেই যে বিতর্কিত মন্তব্য, যে বেফাঁস মন্তব্য আরজিকর কাণ্ডের প্রসঙ্গে, সেই বেফাঁস মন্তব্য তা নিয়েই কিন্তু বিতর্ক সৃষ্টি হয়েছিল এবং তার পরবর্তীতেই পঙ্কজ দত্ত তিনি রক্ষা কবচের আর্জি জানিয়েছিলেন আদালতের কাছে। কিন্তু সেই আবেদন অনুযায়ী কিন্তু বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের যে মন্তব্য যে এখনো পর্যন্ত যেহেতু পূর্ণাঙ্গ শুনানি হয়নি ততক্ষণ পর্যন্ত রক্ষা কবচ পাবেন না পঙ্কজ দত্ত। কথা বলবো বিজেপি নেতা তথা বিশিষ্ট আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি রয়েছেন ফোন লাইনে। তরুণজ্যোতি, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। প্রাক্তন পুলিশ আধিকারিক পঙ্কজ দত্ত, তাকে কিন্তু রক্ষা কবচ দেওয়া হলো না এবং এ বিষয়ে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ যেমনটা বলেছেন যে মামলার পূর্ণাঙ্গ শুনানি না করে রক্ষা কবচ নয়। কিভাবে দেখছেন আপনি এই বিষয়কে? দেখুন, ওনার কাছে অপশন ছিল, উনি অ্যান্টিবডি বিল ফাইল করতে পারতেন, উনি রিপিটিশন ফাইল করেছেন, মাননীয় বিচারপতি এই মুহূর্তে দেওয়ার প্রয়োজন মনে করেনি, হয়তো আগামী দিনে দেবেন। এই অর্ডারটা চ্যালেঞ্জ করে উনি অ্যাপিলও করতে পারেন, সেটা অ্যাবসলিউটলি ওনার চয়েস, এটা লিগ্যাল আসপেক্ট। কিন্তু একজন প্রাক্তন পুলিশ কর্তা, তিনি একজন দায়িত্বশীল ব্যক্তি, তিনি যে মন্তব্যটা করেছেন ওটা জাস্টিফাইড নয়। মানে খুব সিম্পল কথা, মহিলারা ওই কনসেন্ট বলে জিনিস থাকে, কনসেন্ট ব্যাপারটা উনি মনে হয় ওদিনও বুঝে উঠতে পারেননি। এটা অত্যন্ত দুঃখের ব্যাপার। একজন মহিলা, সে যেখানকারই আরজিবি কলেজ হোক বা কোনো রেড লাইট এরিয়ার হোক, তার কনসেন্টটা এনে ম্যাটার করে, এটা বোঝার ক্ষমতা ওনার মনে একদম হয়নি। এটাই দুঃখের। ধন্যবাদ আপনাকে আপনার মতামতের জন্য। আমরা কথা বলছিলাম বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি ছিলেন ফোন লাইনে। আপনারা শুনলেন তার কি প্রতিক্রিয়া। আপনাদের জানিয়ে রাখি, প্রাক্তন পুলিশ আধিকারিক পঙ্কজ দত্ত পেলেন না রক্ষা কবচ এবং কলকাতা হাইকোর্ট তাকে রক্ষা কবচ দেয়নি এবং সে প্রসঙ্গে বিচারপতি জানিয়েছেন যে এই মামলার যতক্ষণ না পর্যন্ত পূর্ণাঙ্গ শুনানি হচ্ছে ততক্ষণ পর্যন্ত রক্ষা কবচ নয়, এমনটাই জানিয়ে দিয়েছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। আরো আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।